একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। তাই জাতীয় স্বার্থেই এসব অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়াত অদিতি। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ দিনভর যতগুলো গুজব আমাদের চোখে পড়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পেয়েছি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বক্তব্যকে বিকৃত করে কিংবা পুরাতন বক্তব্যকে সাম্প্রতিক বলে চালিয়ে দেওয়া হচ্ছে, যার মূল উদ্দেশ্যই ছিল উস্কানি। ওদিকে বাংলাদেশ নিয়ে বরাবরের মতো ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার তো ছিলই। চলুন শুরুতেই দেখে নিই কয়েকটি ফ্যাক্ট চেক। হাসনাতের শপথ ছাত্র দলকে নিষিদ্ধ করেই ছাড়ব শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি যে অপতথ্য সেটা নিশ্চিত করে রিউমার স্ক্যানার টিম। তাদের অনুসন্ধানে জানা যায়, ছাত্র দলকে নিষিদ্ধ করেই ছাড়ব এমন কোনো মন্তব্য হাসনাত আব্দুল্লাহ করেননি, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। পোস্টে হাসনাত আব্দুল্লাহর যে ছবি ব্যবহার করা হয়েছে সেটা গত ১২ ফেব্রুয়ারি একটি গণমাধ্যমে প্রকাশিত একটি খবরের। ওদিকে ফেসবুকে দুটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ছাত্র শিবিরের পক্ষে দাঁড়ানোর কারণে অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুকে মারধর করেছে ছাত্রদল। তবে সত্যি তথ্যটা সামলে আনলো ফ্যাক্ট ওয়াচ। তারা বলছে, মেঘমল্লার বসুর ওপর ছাত্রদলের হামলার দাবিতে প্রচারিত ছবিগুলো পুরনো এবং এসব হামলায় ছাত্রদল নয় বরং ছাত্রলীগ জড়িত। ফেসবুকে থানায় লোহার শিক দিয়ে বন্দি একটি শিশুর ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, আওয়ামী লীগ করার অপরাধে মায়ের সাথে শিশুটিকে কারাগারে বন্দী করা হয়েছে। ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে জানা যায়, কারাগারে বন্দী শিশুটির ছবি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০১৫ সালের। ঝিনাইদহের পুলিশ মূল অভিযুক্তকে না পেয়ে তার স্ত্রী এবং শিশুকে ১৯ ঘন্টা থানা হাজতে আটকে রাখে। সেই ঘটনার ছবিকে সাম্প্রতিক ঘটনা দাবিতে প্রচার করা হচ্ছে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আজ তক বাংলা কর্তৃক প্রকাশিত ভিডিও প্রতিবেদনে দাবি করা হয়েছে, ঠিক হলো শান্তি সেনা ঢুকছে বাংলাদেশে। দাবি করা হয়, বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর প্রবেশ এখন কেবল সময়ের অপেক্ষা। তবে এটা যে মিথ্যাচার সেটা নিশ্চিত করে রিউমার স্ক্যানার। প্রতিষ্ঠানটি জানায়, কোনো রকম নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। আজ অপতথ্যের ফ্যাক্ট চেক করতে গিয়ে আমরা দেখেছি, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বক্তব্যকে বিকৃত করা কিংবা পুরাতন বক্তব্যকে সাম্প্রতিক বলে চালিয়ে দেওয়া হচ্ছে। ওদিকে বাংলাদেশ নিয়ে বরাবরের মতন ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার তো ছিলই। রুবাইয়াত অদিতি, ৭১। দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অজস্র পোস্ট আমাদের চোখে পড়েছে। আমরা সবচেয়ে সংবেদনশীল কয়েকটি পয়েন্ট তুলে ধরার চেষ্টা করলাম। যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান এসব তথ্য যাচাই করেছেন তাদের একজন আমাদের সাথে যুক্ত আছেন এবং যুক্ত আছেন আরও একজন অতিথি। তাদেরকে স্বাগত জানাবো আজকের আয়োজনে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ আমাদের সাথে রয়েছেন এবং বুম বাংলাদেশের সিনিয়র ফ্যাক্ট চেকার তাওসিফ আকবর আছেন আমাদের সাথে। আমি একটু ফ্যাক্ট চেকিংয়ের জায়গাটাতে আগে আসতে চাই। তাওসিফ আকবরের কাছে প্রথম প্রশ্নটি রাখতে চাই। আমরা আজকের যে প্রতিবেদনটি দেখছিলাম, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বক্তব্যকে বিকৃত করে অন্যের নামে চালানো অথবা পুরনো বক্তব্যকে সাম্প্রতিক বলে চালানো, আপনাদের ফ্যাক্ট চেকিংয়ের যে কার্যক্রম সেখানে আসলে কি ধরা পড়ছে? আপনাদের পর্যবেক্ষণ কি বলছে? এগুলো কারা করছে? মানে দেশের ভেতর থেকে পরিচালনা করা হচ্ছে নাকি দেশের বাইরে থেকেও এই ধরনের গুজবগুলো ছড়ানোর চেষ্টা চলছে? জি, ধন্যবাদ আপনাকে। যেটা হচ্ছে যে আপনি প্রশ্ন করেছেন যে এই জাতীয় যে প্রচারণাগুলো, সেটা অপতথ্য কিংবা হচ্ছে ভুল তথ্য, সেই প্রচারণাটা ঠিক দেশের মধ্য থেকে কিংবা বাইরে থেকে কোন জায়গা থেকে করা হচ্ছে। আসলে আমরা যেটা দেখতে পেয়েছি, দেশের মধ্য থেকেও এরকম ভুল তথ্য বা অপতথ্যগুলো প্রচার করা হচ্ছে এবং দেশের বাইরে থেকেও করা হয়েছে। তো এটাকে আসলে আমরা অপতথ্য তখনই বলতে পারবো যিনি প্রথম দিকে এটা ছড়িয়েছেন, মানে তার ইন্টেনশনটা যদি বোঝা যায় যে তিনি জাস্ট এটাকে নিজে ইচ্ছে করেই ইন্টেনশনালি এটাকে মিসলিডিং করেছেন কিংবা পুরনো একটা মন্তব্যকে হচ্ছে নতুন করে প্রচার করা হচ্ছে বা করেছেন, তিনি সেটা অপতথ্য হিসেবে ছড়িয়েছেন এবং পরবর্তীতে দেখা যায় যারা ব্যবহারকারী অনেকে এগুলো শেয়ার করে থাকেন। অনেকে হয়েছে যেটা যে যাচাই করতে পারেন না কিংবা যাচাই করেন না, অনেকে যাচাই করেন না তাদের কনফার্মেশন বায়াসের কারণে। কনফার্মেশন
কনফার্মেশন বায়াস হচ্ছে এমন একটা ব্যাপার যেটা হচ্ছে মানুষ নিজে পছন্দ করে বা সাপোর্ট করে এমন বিষয়ের যে যেই বিষয়টা পছন্দ করে সেটার পক্ষে কোনো কিছু পেলে দ্রুতই শেয়ার করে দেয়া, কিংবা হচ্ছে বিপক্ষের মানে যেই দলকে তারা সাপোর্ট করে না বা যেই গ্রুপকে তারা সাপোর্ট করে না তাদের বিপক্ষের কোনো কিছু দেখা মাত্রই শেয়ার করে দেয়া, এই বিষয়গুলো আসলে কনফার্মেশন বায়াসের কারণে ঘটে থাকে। তো এই কনফার্মেশন বায়াসের কারণে যারা যাচাই না করে শেয়ার করে থাকে তারা মূলত হচ্ছে ভুল তথ্য ছড়িয়ে থাকেন। সো এই বিষয়টা আমরা আসলে দেখেছি, এটা গত 1 থেকে 2 বছরের মধ্যেই এই প্রচারণাটা শুরু হয়েছে। যেমন কারো নামে মন্তব্য প্রচার করা, কারো নামে বানোয়াট মন্তব্য প্রচার করা, কিংবা কারো কোনো একটা মন্তব্যকে ডিস্টর্ট করে প্রচার করা, কিংবা হচ্ছে অনেক পুরনো মন্তব্যকে নতুন করে সামনে নিয়ে আসা। এটার পেছনে আমরা যেই কারণটা দেখেছি, অনেক সময় হয় যে কোনো একটা ব্যাপারকে নিয়ে ভুল তথ্য ছড়ানোর পরে, আমি যদি উদাহরণস্বরূপ বলি, রাষ্ট্র কোনো একটা ব্যাপারকে হয়তো বা নিষেধাজ্ঞা দিয়েছে, এরকম কোন একটা বিষয়ে যখন ভুল তথ্য প্রচার করা হয় তখন দেখা যায় এটা সবগুলো গণমাধ্যম বা সবগুলো স্টেক হোল্ডাররাই কাভার করে বা এই বিষয়ে সংবাদ প্রচার করে। সো এই এখন ফ্যাক্ট চেকিংটা জনপ্রিয় হওয়ার পরে এই জাতীয় ভুল তথ্য পরিমাণ কিছুটা কমে আসলো। পরবর্তীতে যারা ফেক নিউজ বা অপতথ্য ছড়ানোর যে প্রক্রিয়া যারা করে, তারা হচ্ছে যে এই মন্তব্যের একটা আশ্রয় নিল। তারা হচ্ছে কোনো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ইনফ্লুয়েন্সার, তাদের নামে মন্তব্য প্রচার করা শুরু করলো। পরবর্তীতে আরো দেখা গেল যে যখন গণমাধ্যমগুলো ফটোকার্ড বেসড হলো, তখন এই মন্তব্যগুলো কোনো একটা গণমাধ্যমের ফটোকার্ডের অনুরূপ নকল করে গণমাধ্যমের নামে চালিয়ে দেওয়া হলো বিশ্বাসযোগ্যতা। এবং এই ক্ষেত্রে আসলে বিশ্বাসযোগ্যতার জায়গাটাও একটু নড়বড়ে হয়। মানুষ গণমাধ্যম, প্রচলিত কোনো গণমাধ্যমের লোগো যখন দেখতে পায় তখন বিশ্বাস করে, এবং বারবারই উঠে আসছে যে মূল পেজটিতে গিয়ে পরীক্ষা করে দেখা যে এটি আসল পেজ কিনা সেই গণমাধ্যমের। এই বিষয়টি আসলে বারবারই আলোচনায় উঠে আসছে, আর এইভাবে বারবার আলোচনার মাধ্যমে নিশ্চয়ই সাধারণ মানুষের মধ্যে একটা সচেতনতার জায়গা তৈরি হবে। অনেক ধন্যবাদ তাওসিফ আকবর আমাদেরকে সময় দেবার জন্য। দর্শক, পাশাপাশি আমরা চলে যেতে চাই এবারে অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদের কাছে। স্যার, এই যে আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, এই যে গুজব ছড়ানো কিংবা সেটিকে বিশ্বাসযোগ্যভাবে ছড়ানো, কিছু কিছু হয়তো পোস্ট আসলে দেখেই বোঝা যায়, সাধারণ মানুষই বুঝতে পারে যে এটার কোনো ভিত্তি হয়তো নেই, কিন্তু কিছু কিছু এতই সুন্দর করে নিখুঁতভাবে বানানোর চেষ্টা হয়। এক্ষেত্রে রাষ্ট্রের জন্য কি ধরনের ঝুঁকি বিরাজ করছে আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে আমাকে ইনভাইট করার জন্য। আসলে আমি মনে করি যে এটা হচ্ছে যে আমরা একটা কথা জানি, এটা পলিটিক্যাল সায়েন্সের পার্সপেক্টিভ থেকে যদি বলি, রিউমার পলিটিক্সটা হচ্ছে কি, আপনি যে কথাটা বললেন যে ভারতের পক্ষ থেকে তাদের যে মিডিয়া এবং বাংলাদেশে বিভিন্ন মিডিয়া যে বাংলাদেশের জাতীয় স্বার্থ বা সরকার বা কোনো রাজনৈতিক দল কিংবা কোনো ব্যক্তি বিশেষের ব্যাপারে যে রিউমার ছড়ানো হয়, এটার পিছনে একটা রিউমার পলিটিক্স আছে। এটা আমি বলবো একটা পলিটিক্যাল প্রোপাগান্ডা। যেমন ধরেন, আপনি একটা দল করেন, আপনি একটা পার্টি করেন, একটা আইডিওলজি বিলিভ করেন, সেটাকে এস্টাবলিশ করার জন্য কিংবা আরেকটা এস্টাবলিশ পলিটিক্যাল আইডিওলজি বা পলিটিক্যাল পার্টি বা যে কোনো একটা সরকারকে আপনি ডিলেজিটিমাইজ করার জন্য, আমি বললাম এটা পলিটিক্যাল সায়েন্সের পাশে যদি বলি ডিলেজিটিমাইজ, মানে ডিলেজিটিমাইজ করার জন্য তারা প্রোপাগান্ডাগুলো প্রচার করে এবং একটা পর্যায়ে গিয়ে তারা সফলতা অর্জন করে। সেটা আমি মনে করি যে, আর বাংলাদেশের যে জিও পলিটিক্যাল এবং জিও স্ট্র্যাটেজিক ভূ কৌশলগত এবং ভূ রাজনৈতিক যে অবস্থান, এটা আসলে এমন একটি জায়গায়, আমরা যদি বঙ্গোপসাগরের কথা যদি চিন্তা করি, যে বঙ্গোপসাগরের সাথে ভারত মহাসাগরের যোগাযোগ রয়েছে, ভারত মহাসাগরের সাথে আরব সাগর, সেই আরব সাগর থেকে আমরা পার্সিয়ান গালফে যেতে পারি, আমরা লোহিত সাগর যেতে পারি, আমরা সুয়েজ ক্যানাল পার হয়ে আমরা ভূমধ্য সাগর যেতে পারি, আমরা ইউরোপ এবং আটলান্টিক পাড়ি দিয়ে জিব্রাল্টার প্রণালী হয়ে আমরা আমেরিকা যেতে পারি। এই যে একটা কানেক্টিভিটি হাব এবং যে জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স, এই যে কক্সবাজার এবং আমাদের যে দক্ষিণ বাংলা থেকে শুরু করে একবারে সেন্ট মার্টিন পর্যন্ত, সেন্ট মার্টিনের পরে আরেকটা বাংলাদেশ, এই যে একটা বিশাল ভূখণ্ড, এটার যে দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়ার যে নর্থ ইস্ট ইন্ডিয়া এবং চায়নার যে ক্লোজ কানেক্টিভিটি উইথ বাংলাদেশ, বাংলাদেশের যাতে যে ভৌগোলিক যে যোগাযোগটা, এই যে উখিয়া গন্দম হয়ে যে আপনার মিয়ানমারের অল্প জায়গা পাড়ি দিয়ে 1000 কিলোমিটার পরে যে দক্ষিণ চীন, আমরা যেটা ইউনান প্রভিন্স বলি, এটার যে কানেক্টিভিটি, এটা চায়নার একটা হিউজ একটা আমাদের দেশের একটি স্বার্থ রয়েছে এবং পাশাপাশি ভারতের একটি স্বার্থ রয়েছে। তো এটা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা এটা দেখি যে ভারতের একটা নিজস্ব রাজনৈতিক প্রোপাগান্ডা এখানে আছে, তাদের একটি ইন্টারেস্ট আছে। বাংলাদেশ যদি কোনো কারণে বাংলাদেশের সরকার
কিংবা বাংলাদেশের ভূখণ্ড, বাংলাদেশের পররাষ্ট্রনীতি যদি চায়নার তাহলে স্যার এখানে আমি আরেকটা প্রশ্ন একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে রাষ্ট্রযন্ত্রের এক্ষেত্রে কি করণীয় আছে? মানে আমরা তো সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির জায়গাটি নিয়ে কথা বলছি, কিন্তু যেহেতু রাষ্ট্রের সাথে রাষ্ট্রের একটা দ্বন্দ্বের জায়গা কিংবা একটা পলিটিক্যাল, আপনি যেটি বলছিলেন যে স্বার্থের জায়গা রয়েছে, এখানে রাষ্ট্রযন্ত্রের তাহলে কি করণীয়? এখানে আমি বলবো সেটা হচ্ছে কি আমরা তো আসলে এমন একটা পজিশনে, আমরা কিন্তু কোনো স্টেটের উপর ডিপেন্ডেন্ট না। আমাদেরকে বুঝতে হবে যে আমি এখানে যেটা বলছি যে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ, ভূ রাজনৈতিক এবং বহুকৌশলগত যে পজিশন, সেই ক্ষেত্রে আমরা একটা ভালো পজিশনে থাকার কারণে আমরা এমনিতেই আমরা স্বাধীন এবং সার্বভৌম একটি রাষ্ট্র, এবং আমরা আমাদের স্বার্থ রক্ষার জন্য আমরা যথেষ্ট। আমাদের নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করার কিংবা মেনে নেওয়ার কোনো দরকার নেই। আপনি যেটা বলছেন যে আমাদের যে ফেক নিউজ কিংবা যে একটা পলিটিক্যাল প্রোপাগান্ডা, সেটাকে ইয়ে করার জন্য, সেটার থেকে আমরা রাষ্ট্রীয়ভাবে একটু শক্ত অবস্থানে থেকে সেটাকে রুখে দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলছেন। অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য। সময় থাকলে হয়তো আমরা এই আলোচনা আরো দীর্ঘ করতাম। ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর আকাশ আহমেদ যুক্ত ছিলেন এতক্ষণ। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো।